আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অপহরণ করে ধর্ষণ, শ্বাসরোধ করে খুনের অভিযোগে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত। তরুণী পুষ্পা ছেত্রী হত্যাকাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ আদিবাসী ও গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। অপহরণ করে ধর্ষণ, ঘটনা ধামাচাপা দিতে শ্বাসরোধ করে খুন করে দেহ লোপাটের চেষ্টা, অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। আদালতের রায় খুশি নাবালিকার পরিবার। 2023 সালের 19 সেপ্টেম্বর ধূপগুড়ির গদেহারকুটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে সেদিন ব্যস্ত ছিলেন এলাকার পুরুষরা। সেই সুযোগে এক কিশোরীকে জল খাওয়ানোর নাম করে ঘরে আটকে রেখে ধর্ষণ করে প্রতিবেশী এক ব্যক্তি পালিয়ে যায়। এরপরে ঘটনা ধামা চাপা দিতে কিশোরীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। বিকেলের দিকে দেহ বস্তায় ভরে সাইকেলের পিছনে বেঁধে নিয়ে ডুডুয়া নদীতে ভাসিয়ে দেয়। তদন্তে নেমে কিশোরীর দেহ উদ্ধার করে ধূপগুড়ি থানার পুলিশ। সিসিটিভির ছবি সহ একাধিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। দ্রুতই তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা করে পুলিশ। এরপরে একে একে 16 জনের সাক্ষ্য এবং গোপন জবানবন্দির পর বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করেন। একই সঙ্গে মৃত কিশোরীর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক রিন্টু সুর। আজকে বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর ধূপগুড়ির একটি কেসে আজকে তার রায় ঘোষণা করেছেন। এটা হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার 492/2023, ডেটেড 29/9/2023। এই তারিখে দুপুর 2টোর সময় একটি নাবালিকা মেয়ে, যার বয়স 11 বছর ছিল, সে বাড়ির সামনে রাস্তায় খেলছিল। তারপরে সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। সেদিনকার ধূপগুড়িতে ওই এলাকার পঞ্চায়েতের বোর্ড গঠন থাকার জন্য বেশিরভাগ পুরুষ মানুষরা সেই বোর্ড গঠনের ওখানে চলে যায় এবং এই ভিকটিম গার্লের কাকা এবং বাবা এবং আরো আশেপাশের প্রতিবেশীরা তারাও সেখানে গিয়েছিল। তো 3টা 3:30 নাগাদ তার কাকা ফিরে আসার পর এই ভিকটিমের মার কাছ থেকে জানতে পারে যে 2টোর পর থেকে নাবালিকা মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এবং এই ভিকটিমের বাবাকে খবর দেওয়া হয়। সেও ওই বোর্ড গঠনের ওখানে গিয়েছিল, সেও আসে। পাড়া প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় এই নাবালিকা মেয়েটির খোঁজ করে, কিন্তু তাকে কোনো জায়গায় না পাওয়ার পরে তার কাকা ধূপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি ফাইল করে সেদিনকে রাত্রেবেলা। মিসিং ডায়েরি পাওয়ার পর ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা এই কেসে তদন্ত শুরু করে এবং তারা সেদিনকার রাত্রেবেলা গিয়ে সেই এলাকার যতগুলো পুকুর নদী আছে বিভিন্ন জায়গায় এই ভিকটিমকে তল্লাশি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপরে পুলিশের কাছে একটি খবর আসে ঘটনার 2-3 দিন পরে যে ডুডুয়া নদীর ধারে একটি বস্তা পড়ে আছে এবং সেই বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবরটি পেয়েই ওখানে চলে যায় ধূপগুড়ি থানার আধিকারিকরা এবং তারা বস্তাটি সেখান থেকে উদ্ধার করে এবং বস্তার ভেতরে তারা একটি নাবালিকা মেয়েকে দেখতে পায়। তারপর তারা সেই রিকভারি করে সেটা জলপাইগুড়ি সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। পোস্টমর্টমের জন্য পাঠানোর পরে বাড়ির লোককে খবর দেওয়া হয়। বাড়ির লোক এসে এখানে সেই নাবালিকা মেয়েটিকে শনাক্ত করে। এবার পুলিশ এই কেসটাতে খুব ভালোভাবে তদন্ত শুরু করে এবং তদন্ত করতে গিয়ে নাবালিকা মেয়েটি সেই সময় যাদের সঙ্গে খেলছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে নাবালিকা মেয়েটি সে সময় একটি জলের বোতল নিয়ে তাদের সঙ্গে খেলছিল এবং তারা এই আসামির বাড়ির দিকে মেয়েটিকে যেতে দেখেছে এবং ওখানে একটা বসে থাকা এক প্রতিবেশিনী, তিনিও মেয়েটিকে ওই বাড়িতে ঢুকতে দেখেছে কিন্তু বের হতে দেখেনি। এবং ওই 29 তারিখ বিকেল 4টা 4:30টার সময় এই আসামি বাড়ি থেকে একটা বস্তা নিয়ে সাইকেলের পিছনে নিয়ে বাড়ি থেকে যখন বেরোচ্ছিল তখন এই নাবালিকার মা এবং আরো কয়েকজন লোক তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ, এই বস্তার মধ্যে কি আছে? তখন সে বলে, বাড়িতে আমার স্ত্রী এবং ছেলেমেয়েরা বাপের বাড়িতে গেছে, তাদের কিছু জামা কাপড় আছে, তাদেরকে নিয়ে যাচ্ছি। এই বলে তারা সে সেখান থেকে চলে যায়। তারপরে যখন এই মেয়েটির বডি রিকভারি হয়
তখন এই মেয়েটির মা এবং অন্যান্য সাক্ষীরা বলে যে ওই আসামি যে বস্তাটা নিয়ে যাচ্ছিল তার কালার এইটা ছিল, তাই লেবেল এটা ছিল, এবং বস্তার উপরে যে লেখাটা ছিল সেই লেখাটাও তারা বলে। ফলে পুলিশের বুঝতে কোনো অসুবিধা হয় না, তারা এই আসামিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাকে রিমান্ডে নিয়ে যায়। রিমান্ডে নিয়ে যাওয়ার পরে আসামি তার কনফেশনাল যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টে আসামি পুলিশকে তদন্তে সহযোগিতা করব বলার পরে আসামির বাড়ির খাটের তলা থেকে যে মেয়েটি যে জলের বোতলটা নিয়ে সেদিনকে গিয়েছিল সেই জলের বোতলটা তার বাড়ির খাটের তলা থেকে পুলিশ সিজ করে এবং সাইকেলটিও সিজ করে। এবং পুলিশ তদন্ত করার সময় ধূপগুড়ি শহরের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে পায় এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে আসামি সাইকেলটা করে বেরিয়ে যাচ্ছে ডুডুয়া নদীতে, যেখান থেকে এই ভিকটিম গার্লের বডিটা রিকভারি করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে এবং এই কেসে 363, 302, 201 ধারা আইপিসি ধারা অনুযায়ী এবং পক্সো আইনে 6 ধারায় পুলিশ চার্জশিট দেয় এবং চার্জ গঠন করা হয়। টোটাল 16 জন এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে এই আসামিকে তার সাজা ঘোষণা করেন। মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায় আরো 2 মাস সাজা ঘোষণা করেছেন। মহামান্য আদালত তার জাজমেন্টে কথাও বলেছে যে এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা, যেই নাবালিকা মেয়েটি এই আসামির মেয়ের সমবয়সী তাকে এরকম করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা এবং এত নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করার জন্য এই আসামিকে ফাঁসির সাজা দিয়েছে। সবাই খুশি খুশি ফাঁসি দিচ্ছে। ঘটনা ঘটেছিল ধর্ষণ করে মার্ডার করছে। আপনার কি হয়? মেয়ে কল্পনা রায়, বয়স কত ছিল? 11 বছর। কতদিন আগের ঘটনা এটা? 2 বছর হলো। আমি খুশি। কাঁদছেন কেন? প্রতিশোধের কারণে। পিনাকি শীলের রিপোর্ট। তরুণী হত্যাকাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে আদিবাসী ও গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা বিক্ষোভ দেখালেন। বুধবার আদিবাসী গোর্খা যুক্ত কমিটির উদ্যোগে এই বিশেষ কর্মসূচি পালিত হয়। ব্যানার হাতে সংগঠনের সদস্যরা আদালত চত্বরে দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবি জানান। তাঁদের বক্তব্য অনুযায়ী গত 7 নভেম্বর 2024 সালে তিস্তা নদীর পাড়ের টেটগাঁওয়ের বাসিন্দা এক মহিলাকে শিলিগুড়িতে গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়। জীবিকার তাগিদে সেই সময় তিনি শিলিগুড়িতে ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। তবে ধৃতদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীর কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। ये जो बहन दिख रहा है आपको पुष्पा छेत्री, ये बागराकोट ग्राम पंचायत के अंतर्गत एक टोटगांव है, तिस्ता नदी के पास। वहाँ की एक लड़की थी जो सिलीगुड़ी में एक ब्यूटी पार्लर में काम करती थी, ठीक है ना। उनको रात को 10 बजे एक बंदा, वही आसपास गांव के कालागती गांव का एक बंदा ने पैसा देकर, एक अपराधी को पैसा देकर रात को 10 बजे 7 नवंबर 2024 के दिन गला काट के निर्मम हत्या किया था। उसी का न्याय मांगने के हेतु उस चारों अपराधी को जो पुलिस ने पकड़ के रखा है, अभी भी कुछ लोग बेल पे है, उनको चारों को फांसी देने के लिए हम लोग यहाँ पर धरना देके बैठे हैं। काफी नवंबर 10 तारीख से हम लोग निरंतर आंदोलन में है, ताकि अपराधी की फांसी हो सके। देखिए, अपराधी का कोई जात और धर्म नहीं होता है, अपराधी अपराधी हो है, ठीक है ना। जिसी तरह किसी अपराधी को समाज में जीने का हक नहीं है, वो किसी बिरादरी का, किसी धर्म का हमें कुछ लेना नहीं। इस अपराधी को फांसी होना है, मतलब फांसी होना है। किसी लड़की की इस निर्मम हत्या करके कोई बच सकता है? सरकार को भी कानून से हमें विश्वास है, सरकार से विश्वास है कि ताकि इनको तुरंत फांसी दे।
तुरंत फांसी दे। जैसे भी फास्ट ट्रैक कोर्ट लगाए, जो भी कोर्ट लगाए, जो भी धारा तो लगा हुआ है, मगर इनको फास्ट जल्दी जल्दी ही फांसी दे। लंबा चौड़ा बिठाकर केस को लंबा चौड़ा बिठा के ये सब नहीं चलेगा। मैं न्यायाधीश से और कानून से विनती करता हूँ कि ताकि तुरंत इनको फांसी दे। धीमान राय रिपोर्ट। জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় গ্রাহকদের বাড়ি বাড়ি বসানো হচ্ছে স্মার্ট প্রিপেড মিটার, যার জেরে বিদ্যুতের বিল যথেষ্ট বাড়ছে বলে দাবি। প্রিপেড স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা বন্ধ করার দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ির শানুপাড়া এবং সর্দার স্মার্ট প্রিপেড মিটার প্রতিরোধ কমিটি। বুধবার শহরের পান্ডাপাড়া শ্রী দয়াল স্থিত বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখিয়ে দাবিপত্র তুলে দেওয়া হলো কমিটির পক্ষ থেকে। জানা গিয়েছে, প্রায় 250 জন বিদ্যুৎ গ্রাহকদের চিহ্নিত করে স্মার্ট প্রিপেড মিটার বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। এই দিনের আন্দোলনের মধ্যে দিয়ে একাধিক গ্রাহকের বাড়িতে নতুন করে মিটার বসানো যাবে সেই পরিকল্পনা হয়েছে। সেই তথ্য তুলে ধরে দ্রুতই সেই প্রক্রিয়া বাতিল করার দাবি তোলা হয়। আন্দোলনকারীদের তরফ থেকে দীপ্তাংশু ভৌমিক জানিয়েছেন, রাজ্য সরকার এবং রাজ্যের বিদ্যুৎ সংস্থা তারা দুজনে মিলে যৌথভাবে স্মার্ট প্রিপেড মিটার চালু করার চেষ্টা করছে। এই স্মার্ট প্রিপেড মিটারের মধ্য দিয়ে দেখা গেছে যেখানে যেখানে লাগিয়েছে সেখানটায় বিদ্যুৎ গ্রাহকরা ভীষণভাবে তারা হ্যারাস হচ্ছে, তাদের বিল 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। আমরা সেই কারণে এখানটায় সর্দারপাড়া এবং শানুপাড়া স্মার্ট প্রিপেড মিটার প্রতিরোধ কমিটি তারা এখানে আপত্তিপত্র জমা দিয়েছি। সেখানে আমাদের কনজিউমার আইডি নাম্বারটা আছে। আমরা বিদ্যুতের আধিকারিক যিনি তাকে বলেছি কোনো রকমভাবেই যাতে এই আইডিগুলোতে স্মার্ট প্রিপেড মিটার না বসে সেটা সুনিশ্চিত করতে। আর অন্যান্য জায়গায় খালি শানুপাড়া এরিয়াতে লাগানো যাবে না, অন্য জায়গায় সমস্ত জায়গাতে আমাদের এই মণ্ডলঘাট এলাকায় এবং শানুপাড়ার আশেপাশের যে সমস্ত গ্রামগুলো আছে আমরা এখান থেকে ফিরে গিয়ে প্রতিটা গ্রামে গ্রামে এরকম কমিটি করব। আজকে আমরা কয়েকটা মাত্র জমা দিলাম, প্রায় 250-300টা আপত্তিপত্র জমা দিয়েছি, এরপরে হাজার হাজার জমা দেব। আপনারা কি যাচ্ছে আপনাদের দাবিটা কি? স্মার্ট প্রিপেড মিটারকে পুরোপুরি বন্ধ করতে হবে। মানুষের পকেট কাটার, বিদ্যুৎকে বেসরকারি করে দেওয়ার যে চক্রান্ত এই স্মার্ট প্রিপেড মিটারের মধ্যে দিয়ে করছে, যাতে আমাদের পকেট কাটবে, কোনো রকম করেই আমরা সেটা চালু হতে দেব না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে পালিত হয়ে গেল শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। বুধবার অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের আমবাড়িতেও ধর্মীয় মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হল স্নানযাত্রা। আমবাড়ির ঐতিহ্যবাহী চন্দবাড়ি এবং আমবাড়ি রথযাত্রা কমিটির উদ্যোগে যথাযথ নিয়ম রীতি মেনেই পালিত হয় স্নানযাত্রা উৎসব। এই বছর চন্দবাড়ির রথযাত্রা ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। আগামী ২৭ জুন অনুষ্ঠিত হচ্ছে মূল রথযাত্রা। তার আগে এদিনের স্নানযাত্রা নিয়ে সূচনা হলো উৎসবের। এদিন চন্দবাড়ির পাশাপাশি আমবাড়ি রথযাত্রা কমিটিও একইভাবে পালন করে স্নানযাত্রা উৎসব। এলাকা জুড়ে মহিলা ও পুরুষরা স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এখানকার সমস্ত মহিলারা একত্রিত হয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নান করিয়ে দিলেন। এ বিষয়ে চন্দবাড়ির তরফ থেকে অনিমেষ চন্দ্র কি বললেন, শুনুন। ৭৮তম বর্ষে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে সম্পূর্ণ রীতিনীতি মেনে পূজা অর্চনা করা হলো। স্নানযাত্রা সম্পন্ন করা হলো। আগামী ২৭ তারিখ রথ ধুমধাম সহকারে চন্দবাড়ির রথ পুরনো ৭৮ বছরে পাড়া দিল। সেই রথ বের হবে, তারই পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে নিয়ম রীতি মেনে স্নানযাত্রা সম্পন্ন করা হলো। বিশ্ব থেকে সকল বাড়ির মেয়ে ছেলে, মহিলারা ও পুরুষ সবাই মিলে একদম রীতি মেনে
কাজ করে পূজা অর্চনা করে সবাই ব্যস্ততার মধ্যে ছিল। এখনই পুজো সম্পন্ন করা হলো। এর 27 তারিখ প্রতিবারের মতো এবারও প্রশাসন সহকারে বিকেলবেলা রথ সকাল থেকে পূজা অর্চনা হবে, দুপুরে পরে বিকেলে রথ আমবাড়ি ঘোরানো হবে এবং বিকেলে প্রসাদ বিতরণ করা হবে। সকলকে উপস্থিত থাকার জন্য আমবাড়ি সকল নাগরিককে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। জঙ্গল থেকে বেরিয়ে মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে বাইসন, হাতি, গন্ডার, চিতাবাঘ। আর এই বন্য জীবজন্তুদের বাগে আনতে ডাক পড়ে বন্যপ্রাণ বিভাগের কর্মীদের। একই সঙ্গে একই সময় একাধিক জায়গায় বন্যপ্রাণী ঢুকলে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষিত ট্রাঙ্কুলাইজড টিমের অভাবে সমস্যায় পড়তে হয় বন্যপ্রাণ বিভাগকে। তাই এবার বনকর্মীদের নিয়ে বন্যপ্রাণীদের ট্রাঙ্কুলাইজড করার হাতে কলমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো। গরুমারা বন্যপ্রাণী বিভাগের পক্ষ থেকে মূর্তি টেন্টে একদিনের এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। সেখানে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণীদের কিভাবে ঘুমপাড়ানি গুলি করতে হবে, কোন বন্যপ্রাণীর ক্ষেত্রে কতটা ডোজ দিতে হবে, যাবতীয় বিষয় বিস্তারিতভাবে হাতে কলমে বোঝানো হয়। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা উপস্থিত ছিলেন। পশু চিকিৎসক শ্বেতা মণ্ডল এদিন হাতে কলমে বনকর্মীদের বন্যপ্রাণীদের ট্রাঙ্কুলাইজড করার প্রশিক্ষণ দিলেন। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন গরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন, এডিএফও রাজীব দে, নিমা লামু শেরপা সহ আরও অনেকে। এটা হচ্ছে ফরেস্ট স্টাফ আর অফিসার্সদের জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম, যেটা ওয়াইল্ড লাইফ ট্রাঙ্কুলাইজেশন আর কেমিক্যাল ইমোবিলাইজেশন। মানে যখন লার্জ অ্যানিমাল, হাতি বা রাইনো বা আপনার লেপার্ডের যখন স্ট্রেইং হয়, তো অনেক সময় এরকম করা হয় যে অ্যানিমালকে সিডেশন করে রিক্যাপচার করে আবার সেফলি ওয়াইল্ডের মধ্যে রিলিজ করার জন্য এই ট্রাঙ্কুলাইজেশন টেকনিকটা রিকোয়ার্ড হয়। তো আমাদের এখানে ভেটেরিনারি অফিসার আছেন, আরও ফিল্ড ফরেস্টাররা আছেন যেনারা এক্সপার্ট এটাতে। তো এই ট্রাঙ্কুলাইজেশন আর কেমিক্যাল ইমোবিলাইজেশন ফর সেফ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট ট্রেনিংটা হচ্ছে। ট্রাঙ্কুলাইজেশন একটা খুবই স্পেশালাইজড স্কিল। আমাদের এই ল্যান্ডস্কেপের মধ্যে আপাতত যখনই ট্রাঙ্কুলাইজেশন সিচুয়েশন হয়েছে, আপনি দেখবেন একটা ইন্ডো বাংলাদেশ বর্ডারের মধ্যে একটা মেজর ট্রাঙ্কুলাইজেশন অপারেশন ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করেছে। এর বাইরেও অনেকগুলো ট্রাঙ্কুলাইজেশন, কিছুদিন আগে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে একটা ট্রাঙ্কুলাইজেশন নিয়ার বাই করা হয়েছে। তো এই ল্যান্ডস্কেপের মধ্যে আমাদের কাছে সাফিসিয়েন্ট ট্রাঙ্কুলাইজার্স আছে, অপটিমাইজড অ্যালোকেশন অফ রিসোর্সেস আছে, বাট তার বাইরেও আরও ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, যাতে আরও আগামী দিনের মধ্যে যেমন পরিস্থিতি চেঞ্জ হবে তার জন্য যাতে আমরা প্রিপেয়ার্ড থাকি, এই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ট্রেনিং প্রোগ্রামটাকে আন্ডারটেক করছে। বন দপ্তর এবং পরিবেশ প্রেমী সংগঠন স্পোরের যৌথ উদ্যোগে মালবাজারের গুয়াবাড়ি গ্রামে বাসিন্দাদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় বুধবার। সম্প্রতি জলপাইগুড়ি জেলার গুয়াবাড়ি বড় দিঘি গ্রামে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছেন বাসিন্দারা বলে দাবি। ঘটনায় স্বাভাবিকভাবে গ্রামের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা এই বিষয়ে মাল স্কোয়াড রেঞ্জ, গরুমারা, ওয়াইল্ড লাইফ টেলিভিশন এবং স্পোরকে জানিয়েছেন। গ্রামবাসীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে কর্মসূচিতে মানব চিতাবাঘ সহাবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বুধবার সংগঠনের সদস্যরা গ্রামবাসীদের বন্যপ্রাণী, বিশেষ করে চিতাবাঘের উপস্থিতিতে কী করা উচিত এবং কী করা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন। এদিকে সুরক্ষার কথা চিন্তা করে ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে একটি খাঁচা পাতা হয়েছে চিতাবাঘটিকে ধরার জন্য। সংগঠনটির পক্ষ থেকে বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সহাবস্থান অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে। গ্রামবাসীদের সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি বন দপ্তরের নির্দেশাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। আজকে পশ্চিম হাই গোয়াবাড়ি অঞ্চলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। গত 2-3 দিন যাবতই ওখানে লেপার্ড ডেপ্রেডেশনের খবর পাওয়া যাচ্ছিল। তো সেই অনুযায়ী আজকে সকালে আমরা টিম ওখানে যাই এবং গিয়ে দেখে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের প্রয়োজনীয়তা আছে। সেই অনুযায়ী আজকে বিকালবেলায় একটা প্রোগ্রাম হয় এবং আমরা স্পোর যে এনজিও আছে ওনাদেরকেও খবর দিই। ওনাদের পুরো টিম ছিলেন আমাদের সঙ্গে, অনেক কোঅপারেশন করেছেন এবং আমরাও যাই এবং সেই অঞ্চলের অধিবাসীরা আসে এবং একটা অ্যাওয়ারনেস মিটিং করি এবং আমরা ম্যান অ্যানিমেল কনফ্লিক্টের থেকে কীভাবে মানুষও বাঁচতে পারে এবং অ্যানিমেলকেও বাঁচানো যায়, স্পেশালি লেপার্ড, সেই ব্যাপারে আমরা একটা আলোকপাত করার চেষ্টা করি। তো আমাদের এই আলোচনা খুবই ফলপ্রসূ হবে বলে আমরা আশা করছি।
আর চিতাবাঘগুলো ধরার জন্য কোনো কি পরিকল্পনা করা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে? হ্যাঁ, আমরা কিছু একটা পিটিশন পেয়েছি এবং চা বাগানের তরফ থেকে একটা চিঠি করা হয়েছে, সেই অনুযায়ী আমরা অংশগ্রহণ করেছি অলরেডি। আজকে জলপাইগুড়ি বড়দিঘির গুয়াবাড়ি অঞ্চলে বন দপ্তর এবং স্পোরের কাছে খবর আসে যে দুদিন ধরে বাচ্চা সহ একটি লেপার্ড দেখা যাচ্ছে। তো খবর পাওয়ার পরই সেখানে সার্ভে করা হয় এবং তারপরে আমরা জানতে পারি যে ওই গ্রামে প্রচুর ছোট ছোট বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে। তো আমাদের মনে হয়েছে ওনাদের জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার, যেখানে ওনাদেরকে বোঝানো হয় যে কিভাবে লেপার্ড আসলে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখবে এবং হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টটা যাতে না হয়, সেই কারণে আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম ডিভিশন ফুটবল লীগ 2025-এর খেলা শুরু হলো JYMA ক্লাবের মাঠে। খেলাকে ঘিরে প্রত্যেকদিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। বুধবারের খেলায় অংশগ্রহণ করে JYCC বনাম ওয়েলমো FC। খেলার ফলাফলে JYCC জয়ী হয়। অন্যদিকে ওয়েলমো FCর হয়ে একটি গোল করেন দীপ মুন্ডা। JYCCর হয়ে 2টি গোল করেন সিদ্ধার্থ রাম এবং MD আনিসুর আলম। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিদ্ধার্থ রাম। তো বলছি আজকের থেকে কি খেলা শুরু হলো? আমাদের ফার্স্ট ডিভিশন, আমাদের দুটো ডিভিশন হয়, একটা ফার্স্ট ডিভিশন হয়, একটা সুপার ডিভিশন হয়। তো ফার্স্ট ডিভিশনে আজকের থেকে আমাদের শুরু করলাম। কদিন ব্যাপী চলবে? কি আমাদের এখানে 20 জুলাই অবধি চলবে। এটা সুপার, এটা প্রথমে হচ্ছে আমাদের গ্রুপ স্টেজে আছে, দুটো গ্রুপ করা আছে, 5টা করে গ্রুপ, 10টা টিম, এখানে দুটো করে টিম উঠবে, উঠে সুপার 4 হবে। 20 জুলাই অবধি চলবে। আজকে থেকে শুরু হলো? আজকে থেকে শুরু হলো। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অপহরণ করে ধর্ষণ, শ্বাসরোধ করে খুনের অভিযোগে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত। তরুণী পুষ্পা ছেত্রী হত্যাকাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ আদিবাসী ও গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।